কতক্ষণ পড়বো, আমরা কতক্ষণ এভাবে সময় ভাগ করে তারপরে আমাদের কি করতে হবে, এই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করতে হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকে সারাদিন মোবাইল বা কম্পিউটার নিয়ে পড়ে থাকে, তাকে যদি হঠাৎ করে মানে দেওয়া সেভাবে না, প্রতিদিন আস্তে 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 একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিতে দিয়ে তাকে কি করতে হবে, তাকে যেমন ফিল্ড খেলা, যেগুলো ফুটবল খেলা, মাঝে মাঝে বাইরে যাবে, তাতে মনের কি হয়, রিফ্লেকটিভ হয়। এবং আমরা আশা করব যে এই ব্যাপারে গার্জেনও সচেতন হবে। কারণ কি, যে একটা ছেলের কাছে সারাক্ষণ মোবাইল দেওয়া মানে কি, এবং তাকে এই যে সামাজিক মাধ্যমে আসক্তি আমরা নিজেরাই করছি, এবং এই সামাজিক আসক্তি থেকে তাকে মুক্ত করতে হবে। আচ্ছা, এখন আসে আমরা পাইরেসি। এখন আমরা একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে পাইরেসি। পাইরেসি অর্থ কি? পাইরেসি কি, অনেক লেখক, গুলশান মোস্তফা, এমডি হারুনুর রশিদ, আপনাদেরকে শুভেচ্ছা আমাদের লাইভটি দেখার জন্য, এবং মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের এই অনেকেই লাইভে আছেন, তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এখন হচ্ছে পাইরেসি জিনিসটা কি? পাইরেসি হচ্ছে অনেক শিল্পী তাদের নিজস্ব কর্মগ্রন্থ সৃষ্টি ও সংরক্ষণ রাখার অধিকার দেওয়াকে বলা হয় কপিরাইট আইনের লক্ষ্য। যেমন রবীন্দ্রনাথ একটা বই লেখছে, নজরুল একটা বই লেখছে, এগুলা বই কি হচ্ছে, এগুলা সে একটা কপিরাইট পাবে। এবং কপিরাইট সাধারণত কিভাবে হয়, সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল। দেখা যায় যে আমরা একটা জিনিস, যেমন একটা বই, ভালো একটা কাজী নজরুল ইসলামের একটা ভালো বই চলছে রবীন্দ্রনাথ থেকে, তখন আমরা কি করি, গোপনে এই বইটাকে কি করি, আমরা পুনর্মুদ্রণ করি, যেটা কি আমাদের জন্য খুবই ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল। কিন্তু কম্পিউটারের বেলা যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা খুব সহজ কাজ, এই জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। মানে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারে যে জিনিসগুলো আছে, অনেক সময় আমরা কপিরাইট ব্যবহার করি, যেটা আমরা কি করব, আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সৃজনশীল, এগুলোর জন্য আমরা কি বিশেষজ্ঞ হতে হয় না। যেমন এই কারণে সফটওয়্যার কম্পিউটার করা সৃজনশীল কর্ম, যেমন ছবি, এনিমেশন ইত্যাদি বেলায় কপিরাইট সংরক্ষণ অধিকার ক্ষুণ্ণ হয়, তখন কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে এই ধরনের ঘটনাকে সাধারণতভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি বলা হয়। মানে আমরা যে কপি, মানে বিনা অনুপমতিতে যে জিনিসটা লেখক বা তার সৃষ্টিশীল কাজে ব্যবহার করি, সেটা কি আমরা সাধারণত কপিরাইট আইনের মধ্যে পড়ে। এবং কপিরাইট আইনের মধ্যে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, যেমন একজনের ছবি, এমিনেশন ইত্যাদি আরেকজন ব্যবহার করে কাজ করে, এটা কি কপিরাইট অধিকার ক্ষুণ্ণ বা কপিরাইট বিঘ্নিত হিসেবে ধরে। কপিরাইট আইনে সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা এবং কপিরাইট সফটওয়্যারের কপিরাইট মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারে, ফলে তাদের অনুমতি ব্যতীত এই সফটওয়্যার প্রতিলিপি পরিমার্জন করা এবং নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ। ফলে কপি নতুন সৃষ্টি বা আইনগত ভিত্তি আর থাকে না। কম্পিউটার শুধু হলে বিশ্বব্যাপী পাইরেসির প্রকোপ খুব বেশি বলা যায় না। বড় বড় সফটওয়্যার তাদের মেধাস্বত্ব এবং সংরক্ষণ করে, এবং বিশ্বব্যাপী পাইরেসি নজরের জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা বিএসএ নামে একটি সংস্থা তৈরি করেছে। এই সংস্থার কাজ কি, যে সফটওয়্যার গুলো পাইরেসি হচ্ছে কিনা সেই কাজই হচ্ছে বিএসআই। এই জিনিসটা, এই জিনিসটা নিচে তোমরা সবাই আন্ডারলাইন করে রাখো, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যালায়েন্স বিএসি নামে একটি সংস্থা আছে। এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হচ্ছে
এই সংস্থার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে কি করবে, পাইরেসির নজরদারি করবে এবং বিজনেস সফটওয়্যারটি এই সংস্থা নিয়ন্ত্রণ করে। প্রশ্ন আসতে পারে বিএসএ কি বা বিজনেস সফটওয়্যার সংক্ষিপ্ত রূপ কি, তখন আমাদের বিএসএ মনে থাকবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংস্থা কত সালে 2011 সালে একটি প্রতিবেদনে পার্সোনাল কম্পিউটার ব্যবহৃত প্রতি 10 জনের মধ্যে 7 জন যেহেতু সফটওয়্যার পাইরেসি সহজ, তাই এই হিসাব করাটাও কঠিন। বাংলাদেশ সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ। এটা আমাদের কত সালে, এই সংস্থা কত সালে প্রতিবেদন দাখিল করে, এই প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা হলে 2011 সালে তাদের প্রতিবেদনে কি বলা হয়েছে, 10 জনের মধ্যে 7 জন কি হচ্ছে পাইরেসি মুক্ত কম্পিউটার সফটওয়্যার। আচ্ছা, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। কপিরাইট আইন সৃজনশীল কর্মের পথাকে, যেমন এখানে আছে আমাদের কপিরাইট আইন কি সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় তার সৃষ্টিকর মালিকানা বা অধিকার দেয়, ফলে তার সৃষ্টিকর বাণিজ্য মূল্য সেটি স্রষ্টা অন্যরা নন। যেহেতু প্রত্যেক মানুষ বেঁচে থাকার জন্য কি হয়, আমাদের অর্থের প্রয়োজন, কারণ অর্থ ছাড়া কেউ অর্থের, সেহেতু কবি, সাহিত্যিক, নির্মাতা, চলচ্চিত্র, সফটওয়্যার, ওয়েবসাইট ডিজাইনকারী সবাই অর্থের প্রয়োজন। তারা তাদের সৃষ্টিশীল কর্মের জন্য পরিশ্রম এবং মেধা কখনো কখনো কোনো অর্থ বিনিয়োগ করে। কাজের সৃষ্ট ধর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তার সুফল তুলতে পাওয়া উচিত বলে আমরা অনেকেই মনে করি। কম্পিউটার আইনে প্রাপ্ত আইনগত অধিকার সেই সুবিধা দেয়। কম্পিউটার মানে আমরা কি করি, সৃষ্ট কর্মগুলাতে অনেক সময় দেখা যায় আমরা যারা অনলাইন কাজ করি বা কোনো একটা বই লিখি, এখানে কিছু কিছু জায়গায় আমরা অর্থ কি করি, বিনিয়োগ করি। যেমন একজন শিল্পী কি করে, প্রোগ্রাম, একজন শিল্পী যায়, সেই প্রোগ্রামে কি হয়, তার আমরা বড় বড় শিল্পীর প্রোগ্রাম বা যে কোনো শিল্পীর প্রোগ্রাম তার দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল যে কোনো স্বীকৃতি বা বিনিময় ছাড়া উপভোগ বা তাহলে সে নির্বাসিত হয়ে যাবে। যদি আমরা কোনো জিনিস কি করি, যখন সে বিনিময় মূল্য ছাড়া উপভোগ করি, সেটা তখন কি হয়ে যাবে, সেটা তার কি সেও নির্বাসিত হয়ে যাবে এবং যে যাবে সেও নির্বাসিত। এর জন্য তাকে কি করতে হবে, একটি মূল্য দিতে হবে। সেই মূল্যটাই হচ্ছে আমাদের কি এই কপিরাইট আইনের আওতা এবং আইনের প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, যেমন তথ্য অধিকার ও নিরাপত্তা, তথ্যের অভাব এবং জনগণের তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশে বিভিন্ন তথ্য কি করতে হয়, দিতে হয়, এবং এই রাইট অ্যান্ড ইনফরমেশন আইনটি কি করছে, প্রণীত এবং বাস্তবায়িত হচ্ছে। আমাদের এখানে কি এই তথ্য অধিকার আইনটিকে রাইট অফ ইনফরমেশন, গণতন্ত্র বাংলাদেশ সরকারের সংবিধানের চিন্তা, বিবেক ও স্বাধীনতা, তথ্যপ্রাপ্তি অধিকার নাগরিকের মৌলিক অধিকার। কারণ কি, বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী দেশ। আমাদের দেশে কি প্রত্যেক লোকের কি পাওয়া দরকার, এই যে এখানে দেখো তোমরা, বিবেক, স্বাধীনতা ও নাগরিকের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত পাওয়া দরকার। এবং এই তথ্য অধিকার, তথ্য দেওয়া তার একটি অধিকার আছে। এই তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার 2009 সালে একটি আইন প্রবর্তন করে, যেটি তথ্য অধিকার 2009 সালের আইন নামে পরিচিত এবং চালু করা হয়েছে। এই ধরনের আওতায়
প্রত্যেক নাগরিক তথ্য লাভ এবং কোনো নাগরিকের জনগণের অধিকার নিশ্চিত করা হলে সরকার, সাহিত্য সংস্থা এবং সরকারি বিদেশি অর্থায়নে পরিচালিত সংস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। ফলে জনগণের যে কোনো প্রাপ্তি বিষয়ে কি করতে হবে, সহজ হয়। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সরকার কত সালে তথ্য অধিকার আইনটা কি করে, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো যে তথ্য সংস্কার আইন 2009 নামে এটি পরিচিত। এবং এই আইনের ফলে অনেকের পক্ষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য থাকা এবং তথ্য সৃষ্টি করা হয়েছে বলে কি করে, তারা সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এবং প্রত্যেককে কিন্তু কর্তৃপক্ষের যে সকল তথ্যের গোপনীয়তার সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা সেই সকল অধিকার কি প্রকাশকে বাধ্যবাধকতা রাখা হয়নি। ধরা যাক পরীক্ষার প্রশ্ন আগে প্রকাশের জন্য যে কোনো সংস্থা আইনের আওতায় বাধ্য করা হলে তার সম্পূর্ণ পরীক্ষা প্রশ্নোত্তীত হবে, যা কাঙ্ক্ষিত না। যেমন পরীক্ষার প্রশ্ন যদি আগেই ফাঁস হয়ে যায় তাহলে কি হয়, ছাত্ররা পাশ করবে এবং লেখাপড়ার মান নিচে নেমে। এই কারণে আমাদের পরীক্ষার নিরাপত্তা তথ্য সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি প্রশ্নবিদ্ধ করবে, যা কি করা হয় আমাদের কাম্য নয়। এই কারণে পরীক্ষার প্রশ্ন নিরাপত্তা তথ্য এবং কি সংগ্রহণ করবে এবং প্রতিষ্ঠানে কিছু কৌশল এবং কারিগরি বা বৈজ্ঞানিক দিক রয়েছে। তো আজকে আমাদের যারা লাইভটি দেখছেন সবাইকে, মাহমুদুল হাসান সুজন উনিও দেখছেন, উনাকেও ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করব আগামীতে সুন্দর লাইভ দেওয়ার জন্য। এবং ছাত্রছাত্রীরা দেখবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0181840815 যোগাযোগ করতে পারো এবং আমরা কিছুটা হলেও তোমার এই সমস্যার সমাধান করতে পারি। এবং এই আরো কিছু জানতে হলে তোমরা আমাদেরকে কি করবে, জানাবে। তো আজকে যারা এই লাইভটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পেজটি আতিক ইসলাম ফলো আছে, পেজটি ফলো করে দেন এবং আমাদের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে ইউটিউবে আতিক ইসলাম, আপনারা সেটাও দেখবেন এবং সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আশা করি যে দশম শ্রেণী এবং নবম শ্রেণী, নবমের চেয়ে যারা এখন দশম আছো তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা সামান্য বিন্দুমাত্র সময়টাকে নষ্ট না করে তোমরা চেষ্টা করবে যে সবগুলা বিষয়ের উপর সুনজর দেওয়ার জন্য। এবং আমি আশা করব যে তোমরা সুন্দর করে লেখাপড়া করলে আগামী পরীক্ষা ভালো করবে এবং এই পরীক্ষার উপর তোমার আগামী ভবিষ্যতে নির্ভর করছে যে কে কি হবে। তো আজকে যারা আমাদের এই পেজটি ফলো করেছে এবং যারা আমাদের ইউটিউবে আতিক ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ। এবং আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো, সেই দোয়া করবেন আপনাদের জন্য। আমি তো সুস্থ এবং ভালো থাকুন, আমি যাতে ভালো থাকতে পারি সেই আশা এবং প্রত্যয় নিয়ে আজকে লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। টুমরো I will see again and another
লাইফ। থ্যাংক ইউ ফর অল। আল্লাহ হাফেজ।